close till I get up. Time is barely on our side. গুড মর্নিং আদি কৈলাস। আজ ফাইনালি ওই দিন এসে গেল যে আজকে আমরা আদি কৈলাস দর্শন করব, আর তোমাদেরকে সেটা দেখাতে পারবো। আজকে 13ই জুন 2024। আজকে আমরা আদি কৈলাস আর ওম পর্বত দুটোই দর্শন করব। এটা আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন, যেটা আজকে ফুলফিল হতে চলেছে। আজকের এই এপিসোডটা কিন্তু তোমরা মিস করো না, আর এটা পুরো ভিডিওটা তোমরা আজকে দেখো। এই এপিসোডটা দেখে তোমরা লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে, আশা করছি। আদি কৈলাস বা ছোটা কৈলাস, আদিদেবের বাস, অ্যাডভেঞ্চারাস বাঙালি মন, অফ রোডিংয়ে যাব আজ। কালকে আমরা ধারচুলা থেকে 70 কিলোমিটার ট্রাভেল করে নাভিগ্রামে পৌঁছেছিলাম। আমাদের গন্তব্য মেনলি এখানে আসার উদ্দেশ্যই হলো আদি কৈলাস আর ওম পর্বত দর্শন করা। তো আমরা নাভিগ্রাম বা গুঞ্জি যেখানেই থাকি না কেন, এর একদিকে চলে যাচ্ছে আদি কৈলাস বাঁ দিকে এবং ডান দিকে ওম পর্বত। তো প্রথমে আমরা আজকে ঠিক করলাম যে আদি কৈলাস দর্শন করব, যেটা কিনা এখান থেকে 40 কিলোমিটার, আর এই 1.5-2 ঘন্টা মতো মোটামুটি আশা করি সময় লাগবে। সামনে যে গ্রামটা দেখছো এটা হচ্ছে কুটি গ্রাম। এটা পঞ্চপাণ্ডব মাতা কুন্তির নামেতে নামকরণ হয়েছে। এখানে কুন্তি এসে থেকেছিলেন, তাই জন্য তার নামকরণে কুটিগ্রাম নাম রাখা হয়েছে। এটা আদি কৈলাস যাওয়ার লাস্ট গ্রাম। এখান থেকে আর 17 কিলোমিটার দূর আদি কৈলাস। তো সামনে চেক পয়েন্ট এসে গেছে। हाँ भैया ठीक है, आगे जा रहा हूँ। भैया বলছে যে আগে গাড়িটা লাগাতে ওখানে চেক পয়েন্ট আছে, তো আগে গিয়ে বাইকটাকে পার্ক করতে হবে। ওখানটাই দেখতে পাচ্ছ সামনেই চেক পয়েন্ট। বাইকটাকে পার্ক করে আমাদের আবার সেই ডকুমেন্টস দেখাতে হবে। আগের ভিডিওতে দেখেছো অলরেডি আদি কৈলাস আসার সময় এর আগে 2খানা চেক পয়েন্ট আমরা অতিক্রম করেছি, আর এটা আমাদের 3 নম্বর চেক পয়েন্ট। বাইকটা আমি আগে গিয়ে সাইড করি, তারপরে চেক পয়েন্টে সমস্ত ডকুমেন্টস দেখাবো, দেখিয়ে তারপরেই আমরা আগে যেতে পারবো। সামনের দিকে ভীষণ উৎসুকভাবে চোখ রেখে এগোচ্ছি, কারণ এই কুটিগ্রাম জাস্ট চেক পয়েন্ট থেকে আমরা বেরিয়ে গেলাম, তার মানে আর মাত্র 17 কিলোমিটার বাকি আছে আদি কৈলাস পৌঁছতে। মানে যখন তখন রাস্তা থেকেই হয়তো আদি কৈলাসের পিক আমরা দর্শন করতে পারবো। এখন এখানে রাস্তা খুব ভালো, খুবই সুন্দর রাস্তা। আগে যথেষ্টই দুর্গম ছিল এবং বেশ কিছু জায়গা আগে আনকভার্ড ছিল, যেগুলো কিনা খুব রিস্কিও ছিল। এখন কিন্তু সেই সমস্ত অনেক জায়গায় কভার্ড হয়ে গেছে। আর তবে এই যে রাস্তা তৈরি হচ্ছে বা এই যে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তার প্রচুর নেগেটিভ দিক আছে এবং সেগুলো প্রকৃতি জানান দিতেও শুরু করেছে। সেটা কিভাবে তার ফল অলরেডি আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি হাতে নাতে, তা আমরা একটু পরে সেই আলোচনায় আসছি। চলো সামনের দিকে দেখতে দেখতে এগোই। কেন জানি মনে হচ্ছে যখন তখন দেখতে পাবো। ব্যাপারটা ভীষণ থ্রিলিং, গায়ে কাঁটা দিচ্ছে আর হাতছানি দিচ্ছে যে আদি কৈলাস দর্শন আলটিমেটলি হতে চলেছে। আর ব্যাস কিছুক্ষণের অপেক্ষা, চলো এগোই। মনুষ্য চোখে এই আদি কৈলাসকে যে জিনিসটা, যে গুণটা আলাদা করেছে অন্যান্য পিক বা চূড়ার থেকে, তা হলো এইখানকার যে 3টি রেখা, যা কিনা শিবের ত্রিপুণ্ড রেখা বা রুদ্র তিলক, শিব ঠাকুরের 3টে গুণ, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং কর্ম বা ক্রিয়া শক্তির প্রতীক, সেটা এখানে দেখা যায়। শিবপুরাণ অনুযায়ী এই ত্রিপুণ্ড শিবের ত্রিশূল এবং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকেও বোঝায়। আর মাঝখানের যে অগ্নিগোলক, সেটা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের ভর, সময় এবং স্থানকে ইন্ডিকেট করে।
এই তো কোথায়? সামনে দেখতে পাচ্ছি। কোনটা গো? দারুণ দারুণ দারুণ, এই আমাদের ড্রিম, এই আমাদের স্বপ্ন। তোমরাও দেখো ওই সামনে তো। আদি কৈলাস, ওয়াও, বরফে ঢাকা, অতুলনীয় আহা, কি অতুলনীয়। দুর্দান্ত। অতুলনীয়। দেখো যেন মনে হচ্ছে ছুঁতে পারবো, এত কাছে লাগছে। আর তোমাদের বলে রাখি, এই সামনে তোমরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণেশ নালা, যেটা খুবই ডেঞ্জার ছিল। এই আমরা আসার জাস্ট 5-6 দিন আগে এইখানেতে মাটির এখন এই প্রলেপটা ঢেলে দিয়েছে, ব্রিজটা বানিয়ে দিয়েছে, নালে এই পুরো ওয়াটার ক্রসিংটা আমাদের ক্রস করতে হতো। আমাদের খুব ভালো লাগ যে আমরা 5 দিন পরে এখানে এসেছি, জাস্ট 5 দিন আগে এই রোডটা বানানো হয়েছে। এরা ওই আগেরটা না, বাঙালিরা না, ওই হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, গ্রুপটা, হ্যাঁ, পাঞ্চ নিয়ে এসছে। হ্যাঁ এই তো হ্যাঁ ওদের হ্যাঁ গাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। এইটা ওদের গাড়ি। পুরাণের কিছু কথা আছে আর কি, যেমন ধরো তার মধ্যে একটা, যে শিব পার্বতী যখন বিয়ে করতে আসছিলেন, তাদের মেন জার্নি শুরু হয়েছিল কৈলাস মানস সরোবর থেকে, আর তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল ত্রিযোগী নারায়ণে। তো এই যে টোটাল যাত্রাপথের মাঝখানে যে তারা হল্ট করেছিলেন, সেটা কিন্তু এই আদি কৈলাসেই। মহাদেবের মহাজাগতিক তাণ্ডব নৃত্য, দ্য কসমিক ডান্স, সেটা কিন্তু আদি কৈলাসেই তিনি পারফর্ম করেছিলেন। যা দেখার জন্য কলকাতা থেকে ছুটে চলে আসা, সেটা দেখো একদম এখন মনে হচ্ছে হাতের সামনে। এত দুর্গম পথ, এত বাধা বিপত্তি সমস্ত সব অতিক্রম করে আমরা এসেছি, আর যে কারণে এসেছি সেই স্বর্গতে আসতে গেলে ওইটুকুনি কষ্ট নিতেই হতো, সেটা এখানে এসে প্রুফ পাচ্ছি। অসাধারণ উপত্যকা, দুর্দান্ত ভ্যালি, আর সামনে আদি কৈলাস। এটা আক্ষরিক অর্থেই স্বর্গ, কেন স্বয়ং সৃষ্টিকর্তা এখানে থাকেন। দেখো আয়নাগো কি খেতে খেতে আসছে, ওখানে সব কি দিচ্ছে, কি দিচ্ছে গো? চা আর চা, বিস্কিট আর মুড়ি দেখছিলাম, মনে হলো ফ্রিতে। কে দিচ্ছে এটা? সর্দার লোক তো সব জায়গায় ফ্রিতে দেয়। বাহ, খেয়ে যাবে চা, ভাল লাগছে না। খেয়ে যাবে, হেভি চা। আদি কৈলাসের পাদদেশে আমরা দাঁড়িয়ে আছি, একদম ক্লিয়ার আকাশ, দেখো চূড়া সব কিছু একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। শিবভূমি, দেবভূমি, আদি কৈলাস। এইদিকে দেখো, বাকি পাহাড় থেকে এই আদি কৈলাসের যে চূড়া, কতটা ডিফারেন্স দেখেছো? দেখো পাশাপাশি পুরো অন্যরকম পাহাড়, আর মাঝখানে দেখো। এই আদি কৈলাস উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার কুমায়ুন রিজিয়নে এবং হিমালয়ান রেঞ্জের ইন্ডো টিবেটিয়ান বর্ডারে ব্যাস উপত্যকায় অবস্থান করছে। মোটামুটি সমুদ্র তল থেকে, মানে সি লেভেল থেকে, এটা 5945 মিটার বা 19,500 ফিট উঁচুতে আছে। রাবণ এখানে 1000 বছর তপস্যা করেছিলেন মহাদেবের বর পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য, এবং তিনি পেয়েছিলেন। এটাও শোনা যায় যে, মানে লিখিত আছে শিব পুরাণে, যে শিব এখানে আদি কৈলাসের গুহায় বহু বছর তপস্যা করেছেন। শিবের পার্থিব বাসস্থান এই আদি কৈলাসকেই কিন্তু বোঝায়। আমাদের যে পঞ্চ কৈলাস আছে পৃথিবীতে, এই মানস সরোবর কৈলাস, যেটা মানস সরোবর কৈলাস, তাকে একদম প্রথমেই রাখা হয় মাহাত্ম্য হিসেবে, এবং তারপরেই কিন্তু এই আদি কৈলাস বা ছোটা কৈলাসের স্থান। তারপরে পর্যায়ক্রমে কিন্নর কৈলাস, শ্রীখণ্ড কৈলাস এবং মণিমহেশ কৈলাস আছে। এটা ধরা হয় যে আদি কৈলাস এবং ওম পর্বত দর্শন করলে কিন্তু মানস সরোবর কৈলাসে আমরা যে মাহাত্ম্য পেয়ে থাকি, যে আশীর্বাদ পেয়ে থাকি, সেটা কিন্তু একই প্রতিফলিত হয় এই আদি কৈলাস এবং ওম পর্বত দর্শনে। এই আদি কৈলাস কিন্নর কৈলাস রেঞ্জের একটা পার্ট। এখানে জংলিংকং বলে একটা লেক আছে আদি কৈলাসে,
সেই থেকে এই আদি কৈলাসের যে পিকটাকে জংডিংকং পিকও বলা হয়, এবং আরও বিভিন্ন নাম আছে, আদি কৈলাস বা ছোটা কৈলাস বা বাবা কৈলাস ইত্যাদি। আমরা কিন্তু এবার আদি কৈলাস থেকে ওম পর্বতের দিকে রওনা দিলাম। আমরা গৌরীকুণ্ড এবং পার্বতীকুণ্ড যাইনি, কারণ এটা অনেক হাই অল্টিটিউডে ছিল এবং টিনার একটু শ্বাসকষ্ট আছে এবং ওর কষ্ট হচ্ছিল, তো ওই জন্য আমাদের ওখানে যাওয়া হলো না। আর তোমাদেরকে বলে রাখি, এই যে হেলিকপ্টারটা তোমাদের দেখালাম, এটা অ্যাকচুয়ালি এখানে হেলিকপ্টারে করেও আসা যায়। তার জন্য পিথোরাঘাট থেকে সার্ভিস আছে, গভর্নমেন্টের প্রকল্প আছে, তো সেটা 5 দিনের ট্যুর প্যাকেজ আছে গভর্নমেন্টের, যেটায় হেলিকপ্টারে করে আদি কৈলাস দর্শন এবং ওম পর্বত দর্শন করে। আই থিঙ্ক এখন 1 লাখ টাকা পার হেড নিচ্ছে। তো আর ওপরে এই গৌরীকুণ্ড আর পার্বতীকুণ্ডে যাওয়ার জন্য ওপরে ঘোড়া পাওয়া যায়, তো তারা 3000 টাকা করে পার হেড চার্জ আছে। তো যাদের ইচ্ছে, যারা ওপরে যেতে চায়, তো তারা অবশ্যই এই ঘোড়ায় করে যেতে পারে। আমরা এখন গুঞ্জি গ্রাম ক্রস করে এসেছি। ইট মিনস কি, আমরা ওপরতে যে আদি কৈলাসে গেছিলাম 40 কিলোমিটার, আবার আমরা 40 কিলোমিটার রিটার্ন চলে এসেছি। এসে এবার আমরা ওম পর্বতের দিকে যাচ্ছি। এখান থেকে ওম পর্বত 20 কিলোমিটার। আর এখানকার যে রোডটা আছে, এটা খুব চ্যালেঞ্জিং রোড, পুরোটাই অফ রোডিং। আর 20 কিলোমিটার যেতে মোটামুটি আমাদের 2-2.5 ঘন্টা লেগে যাবে। তো তোমরা বুঝতেই পারছো রোডটা কি হতে পারে। আর তোমরা দেখতে থাকো আমরা কি রোডের ওপর দিয়ে যাচ্ছি। শুনে নাও সবাই টাটকা সমাচার। এখন আমরা যাব ওম পাহাড়। গুঞ্জি থেকে 20 কিলোমিটার শুনতে লাগে মাত্র, কিন্তু তুমি গেলে বুঝবে শেখা কি সাংঘাতিক রাস্তা সর্বোচ্চ। ওম পর্বত সি লেভেল থেকে 5590 মিটার বা 18,300 ফিট উঁচুতে অবস্থিত। বেসিক্যালি এটা কোনো ম্যানমেড স্ট্রাকচার নয়, এটা একটা ইউনিক রক ফরমেশন, যা কিনা এমন কার্ভ একটা তৈরি হয়েছে যাতে বরফ পড়ে একটা ওম সিম্বলের মতো জায়গাটাকে দেখতে লাগে। তবে এর কিছু মতভেদ আছে, মাইথোলজিক্যাল মতভেদ অবশ্য। পুরাণে আছে যে মহাদেব বা আদিদেব বা শিবকে অর্পণ করে পাণ্ডবভ্রাতা ভীম এই ওম সিম্বলটা লিখেছিলেন। এবং আরও আছে যে রাজা মান্ধাতা বহু বছর গভীরভাবে তপস্যা করেছিলেন শিবকে তুষ্ট করার জন্য, এবং পরবর্তীতে শিব তুষ্ট হয়ে ওম প্রতীক রূপে উদ্ভাসিত হয়েছিলেন এবং তাকে ঐশ্বরিক আশীর্বাদ ধন্য করেছিলেন। পৃথিবীতে পুরাণ অনুসারে 8টা এইরকম ওম সিম্বল লেখা পাহাড়ের চূড়া আছে, তবে আজ পর্যন্ত এই একটি মাত্র চূড়াই আবিষ্কার হয়েছে, যেটা কিনা ওম পর্বত। এই ওম পর্বত লিপু লেক পাসের খুব কাছে, মানে লিপু লেক পাস যেটা কিনা ইন্ডিয়া এবং তিবেতকে কানেক্ট করছে, এবং এই পাস দিয়েই কৈলাস মানস সরোবর যাত্রা সম্ভব। তো তার খুব কাছেই অ্যাকচুয়ালি ওম পর্বত। মোটামুটি যদি বাই রোড ধরি 60 থেকে 65 কিলোমিটার ম্যাক্সিমাম কৈলাস মানস সরোবর রাস্তা, মানে যদি আমরা অন রোড যাই। সূর্যাস্তের সময় একটা অদ্ভুত আলো আঁধারি খেলা শুরু হয়, যাতে কিনা এই ওম পর্বতের ছায়া পড়ে একটা স্বস্তিক চিহ্নর মতো একটা চিহ্ন তৈরি হয়, যা সেটাও কিনা হিন্দু এবং অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বীদের একটা খুবই
মানব। এই কথাটা বলতেই হবে, আদি কৈলাসের রাস্তা যতটাই ভালো ছিল, ওং পর্বতের রাস্তা অতটাই খারাপ। তোমাদের আগেও বলেছি 20 কিলোমিটার রাস্তা 2-2.5 ঘন্টা টাইম লাগবে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে রোডের অবস্থা কি। আমরা জাস্ট জাম্পিং করছি, মানে মনে হচ্ছে ঘোড়ার ওপর চড়ে আমরা চলছি। এটা রোড না রাস্তাটা কিভাবে পাথরের ওপর দিয়ে রাস্তা বানিয়েছে, না রাস্তা আদেও ছিল, সেটাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, গুগল ম্যাপে কিন্তু রাস্তা কিছুই দেখা যাবে না ওম পর্বত আদি কৈলাসের। এখানে রাস্তা এখনো বানাতে অনেক টাইম লাগবে, আর অবভিয়াসলি এখানে তো নেটওয়ার্ক নেই। কিন্তু রাস্তা একদিকে ওম পর্বত, একদিকে আদি কৈলাস, তো রাস্তা হারাবার কোনো চান্স নেই। সামনে ওয়াটার লগিং এসে গেছে, আমাদের এই ওয়াটার লগিংটা ক্রস করতে হবে। সবকটা বাইক দাঁড়িয়েই আছে ওয়াটার লগিং ক্রস করার জন্য। যাই এগোই বাইকটাকে নিয়ে, এরাও দাঁড়িয়ে আছে। ভাই বলছে সাইড দিয়ে যেতে, তো দেখা যাক কিভাবে বেরোবো। সামনে আবার কনস্ট্রাকশন হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না, তো সাইড দিয়ে বেরোচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেধো বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সামনের পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে চাঁদের পাহাড়, পুরো কালো পাহাড়। মনে হচ্ছে আমরা যেন চাঁদে চলে এসেছি বা মঙ্গল গ্রহে চলে এসেছি, এমন একটা জায়গার ওপর দিয়ে যাচ্ছি। কিচ্ছু নেই, দূর দূরান্ত অব্দির ফাঁকা, গাড়ি বলতে কয়েকটাই। আমরা এখন ওং পর্বতে পৌঁছে গেছি। এই দেখো ওংয়ের নিচের এটা, আর উপরে আসছে ওংটা, বরফটা অতটা সরে গেছে। এটাই হচ্ছে ওং পর্বত। নিচেরটা পড়ে আসছে, উপরেরটা বরফটা পড়ে আছে, ওই জন্য ওরকমভাবে আসছে ওং লেখা। তবে রাস্তা অতিরিক্ত খারাপ, অতিরিক্ত চ্যালেঞ্জিং। এই পাহাড়টার পেছনে চায়না বর্ডার আছে। এইখান থেকে অ্যাকচুয়ালি না চায়নাদের না ইন্ডিয়ার 10 কিলোমিটার রাস্তা। এখান থেকে স্যাটেলাইট ক্যামেরা লাগানো আছে, চায়নারা নজর রাখতে পারে। আর দেখো চাঁদ দেখা যাচ্ছে উপরে, ভালো করে। দুপুর এখন 1:40, আর এখান থেকে চাঁদ দেখা যাচ্ছে। আধা চাঁদ। আমাদের যাত্রা মোটামুটি সফল হলো। আদি কৈলাসও আজকে দেখা হয়ে গেছে, আর ওম পর্বতও দেখা হয়ে গেছে। তো আমরা এবার কিছুক্ষণ এখানে বসে বাপাস নামি ভিলেজে যাব। অ্যান্ড কালকে আমরা নামি ভিলেজ থেকে বেরোবো, বেরিয়ে দাতু গ্রামে যাব পঞ্চচুল্লির জন্য। দেখো পর্বত দেখা যাচ্ছে। আমরা এখন ওম পর্বত দেখে নেমে আসছি, আর ন্যাভি ভ্যালি থেকে ওম পর্বতের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। তো ন্যাভি ভ্যালি আর ওম পর্বতের একদম মাঝখানে, মানে 10 কিলোমিটার ডিস্টেন্সে এই আছে কালীমাতার মন্দির। আর এইটাই হচ্ছে, দেখুন ওখানে লেখাও আছে যে কালী নদী বহুদূর পর্যন্ত বয়ে চলেছে। দার্চুলা থেকে আমাদের সঙ্গে এসেছিল, সেই কালী নদীর উৎসস্থল হচ্ছে এইখানে। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি।
নাও, তাহলে এবার করে দিও, মোবাইলটা ঢুকিয়ে দিও। এখানে যাওয়ার সময় রাস্তাটা একটু অন্যরকম ছিল, এখন পাথরের যেহেতু সরিয়েছে তো এখানে এখন জলের প্রবাহটা আরও বেড়ে গেছে। তো এরা সবাই বলছিল যে আধা ঘন্টা দাঁড়িয়ে যেতে, বাট আমি বেরোবার চেষ্টা বেরোচ্ছি। আর টিনা ওইদিকে সাইডে একজনের হাত ধরে ধরে যাচ্ছে। খুবই ডেঞ্জার জায়গা এই ওয়াটার লগিংটা। জাস্ট ক্রস করি, সত্যি বাইক ফেসে যাচ্ছে এখান থেকে বেরোতে গিয়ে। রোডটা খুবই খারাপ এখানকার। তবে তোমাদের আর একটা কথা বলে রাখি, 2024 সালে প্রথমবার ওং পর্বতের ওং লেখা পুরো আসেনি। এটার কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো তোমরা যারা এই ভিডিওটা আমাদের দেখছো তাদের সবাইকে বলছি যে গ্লোবাল ওয়ার্মিং এমন একটা জিনিস যেটা সব কিছু নষ্ট করে দিতে পারে। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমাদের 6 নম্বর দিন। আর আজকে আমরা এই নেভি ভ্যালি থেকে বেরিয়ে যাব। আমাদের আদি কৈলাস আর ওম পর্বত দেখা হয়ে গেছে কালকেই। তো আমরা আজকে দাতু ভিলেজের জন্য যাব, কারণ দাতু ভিলেজ থেকে পঞ্চচুল্লি ট্রেকিংয়ের ওই জায়গা থেকেই যেতে হয়। কিন্তু ভগবানের লীলা দেখো, আজকে তোমাদের দেখাচ্ছি এইদিকে আজকে কিন্তু পুরো চারদিকে মেঘলা মেঘলা ওদিকে আছে। আলটিমেটলি ওই পাহাড়গুলো আর দেখাই যাচ্ছে না, যেটা আগের দিন আমরা বসে বসে আমাদের রুম থেকে ভিউ থেকে দেখতে পাচ্ছিলাম। এদিকে দেখো একটু মেঘ মেঘ আছে, ওদিকে তো পুরোটাই মেঘ আছে। আজকে ভালোই ক্লাউডি আছে। আমরা যত সম্ভব ভালোভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো। আর এই আমাদের কটেজ, আবার একবার দিনের বেলায় দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে আমাদের হোমস্টে মাউন্ট নেভি। এটা এখানকার সব থেকে বেস্ট হোমস্টে, সব থেকে বেস্ট হোমস্টে। এর থেকে ভালো হোমস্টে আর নেই। ইটস এক্সপেন্সিভ। এই যে ছোট ছোট হাটগুলো দেখছো, এতে 4 জন করে থাকে। এগুলোর মোটামুটি রেট আছে 11-12 হাজার টাকা করে, 10,000 থেকে 12,000, ডিপেন্ড আপন ক্রাউডের ওপরে। আর ওপরে যে রুমগুলো ছিল আমরা ছিলাম, ওগুলো মোটামুটি 6,000 টাকা করে আমরা বুকিং করেছিলাম। ওতেও 4 জন শুতে পারবে, 4টে বেড। এইগুলোতে ওপর নিচে করে 4টে বেডের ব্যবস্থা আছে। নিচেতে বেড, এই দিকটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, পোহা। উপরে বেড আর নিচে বেড। আমাদের ব্রেকফাস্ট রেডি, পোহা পরাঠা দুটোই আছে, খাবো। ওকে বাই, খেয়ে দে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো।